বাঙালির একটি চিরপরিচিত এবং উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছৌ নাচ। ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। আমরা অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসি এই নাচ দেখতে। হ্যাঁ, আর আজকে আমাদেরই বারাসাতে এই নৃত্য প্রদর্শিত হয়েছে। তার জন্য তারই একটি খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, চলে গেছিলাম বিকেলবেলা, পড়ানো ছিল এবং তার ফাঁকে লাইব্রেরি থেকে ফেরার সময় আমরা ঢুকে পড়েছিলাম এখানে। পিঠেপুলি পার্বণ থেকে শুরু করে সমস্ত রকমের হাতে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র এখানে উঠেছে। আর তার সাথে সাথে রয়েছে এই মানুষগুলো, শিল্পীগুলোর সৃষ্ট বিভিন্ন প্রদর্শনী। হ্যাঁ, তারা এক একজন কিন্তু এক একটা দেবতা সেজে এসেছে। এছাড়াও বিভিন্ন শিল্পীরা তাদের বেশ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং আর কিছুক্ষণের পরেই শুরু হয়ে যাবে এই নৃত্য। আপনাদের সামনে আমি সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আপনারাও কিন্তু আমার সাথে সাথে দেখে নিতে পারবেন পুরো মেলাটা। হ্যাঁ, সাংস্কৃতিক বাতাবরণে, সংস্কৃতির খুব কাছে কিন্তু এটি। ছৌ নৃত্য কীভাবে এসেছে এবং এই সম্পর্কেও আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামে কিন্তু এই ছৌ নাচের ধারাটি বিশেষভাবে প্রচলিত। পুরুলিয়ার ছৌয়ের সৌন্দর্য ও পারিপাট্য একটি আন্তর্জাতিক খ্যাতি নিয়ে এসেছে। আমরা সকলে সেটা জানি। এটা শুধুমাত্র দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই। আর এই যে দেখুন, হ্যাঁ, হাতে তৈরি বিভিন্ন কাজকর্ম রয়েছে এবং সাজগোজের বিভিন্ন জিনিস, জুয়েলারি, মেয়েদের জন্য আকর্ষণীয় কিছু হাতে তৈরি জিনিসপত্র কিন্তু এখানে পাবেন। আর এই যে মানুষগুলোকে দেখছেন, দূর দূরান্ত থেকে কিন্তু এনারা ছুটে এসছেন আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। শহরের বিভিন্ন প্রান্তে এরকম ছোট বড় মেলা কিন্তু হয়ে থাকে। আর শীতের সময় এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের জীবনের, দেখুন, হ্যাঁ, কৃষ্ণ সেলফি তুলছে। 1911 খ্রিস্টাব্দের কুপল্যান্ডের ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার মানভূম গ্রন্থে ছৌ নাচের কোনো উল্লেখ না থাকায় অনেকে মনে করেন 1911 সালের পরে ছৌ নাচের উদ্ভব হয়েছে। মানভূম গবেষক দিলীপ কুমার গোস্বামীর মতে শিবের গাজনের মুখে কালি মেখে বা মুহা বা মুখোশ পরে নাচকেই ছৌ নাচ বলা হয়। আর এই ছৌ নাচের মূল পালা কিন্তু এটাই। এখানে আমরা আরও একটি জিনিস বলবো, ছৌ নাচ বিষয়গতভাবে কিন্তু মহাকাব্যিক। আমরা অনেকেই জানি এই নাচে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন উপাখ্যান অভিনয় করে দেখানো হয়। বিভিন্ন দেবদেবীর মাধ্যমে তারা কিন্তু এই রূপ ধারণ করেন। কখনো কখনো অন্যান্য পৌরাণিক কাহিনীকেও এখানে অভিনয় করে দেখানো হয়। ছৌ নাচের মূল রস হলো বীর রস ও রুদ্র রস। নাচের শেষে দুষ্টের দমন এবং ধর্মের জয়কেই এখানে প্রাধান্য দেওয়া হয়। আর এই নাচ আমাদের বাঙালির একটা লোকনাচের মধ্যে অন্যতম কিন্তু ফেমাস একটি নাচ। নাচের শেষে দুষ্টের যে দমন এবং ধর্মের যে জয়লাভ, সেই জয়লাভটাকেই কিন্তু হাইলাইট করা হয়। গ্রাম অঞ্চলে এই নাচের আসর কিন্তু কোনো মঞ্চে মঞ্চায়িত হয় না। একদম খোলা মাঠের নিচে লোকজন চারিদিকে জড়ো হয়ে এই নাচ দেখে এবং সেখানেই নাচ প্রদর্শিত হয়। তবে শহরাঞ্চলে সাধারণত মঞ্চেই ছৌ নাচ দেখানো হয়ে থাকে। আর নাচের শুরু হয় ঢাকের বাদ্যের মাধ্যমে। তারপর একজন গায়ক গণেশের বন্দনা করেন। আর আমরা সকলেই জানি গণেশ বন্দনার মাধ্যমেই কিন্তু পুজো শুরু হয়। গান শেষ হলে বাদ্যকারেরা বাজনা বাজাতে বাজাতে নাচের পরিবেশন সৃষ্টি করে। প্রথমে গণেশের বেশধারী নর্তক যে শিল্পী থাকেন তিনি নাচ করতে থাকেন। তারপর অন্যান্য দেবতা, অসুর, পশু ও পাখিরা, এই সমস্ত যে সমস্ত শিল্পী তারা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করেন এবং নাচ শুরু করেন। প্রতিটি দৃশ্যের শুরুতে ঝুমুর গানের মাধ্যমে পালার বিষয়বস্তু বুঝিয়ে নেন। ছৌ নাচে মুখে একটা মুখোশ
পরে তারপরে কিন্তু সেই শিল্পী অভিনয় করেন। তো আপনারা দেখলেন কিন্তু ছৌ নাচের সেই শিল্পীদেরকে, আর পুরোপুরি মুখোশ পরেই আছেন। আমরা কিন্তু বাংলা চলচ্চিত্রেও এই ধরনের মুখোশধারী অনেক কি বলবো সিনেমায় কিন্তু এই ছৌ নৃত্যকে তুলে ধরতে দেখি। বাংলার একটা অন্যতম ঐতিহ্য এই ছৌ নাচ। তো সেটাকেই আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও তথ্যমূলক এবং সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।